যুদ্ধ ইস্যুতে নেতানিয়াহুর পাগলামি দেখে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। যা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এই মগজহীন বর্বর পাগলাটা তো নিজেদেরই তৈরি করা, মানে নিজেরাই লালন পালন করে বড় করেছে এবং তাকে দিয়েই মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীকেই নাস্তানাবুদ করছে এই ইসরায়েল নামক বখাটে দেশটিকে দিয়ে ওই আমেরিকা। সাম্প্রতিক সময়ে তারা ভাবছে দেশটির প্রধান নেতানিয়াহু লাগাম ছাড়া হয়ে গেছে। পাগলপনা এত বেড়ে গেছে যে তাকে আর থামানো যাচ্ছে না। গাজায় তো যুদ্ধ চলমানই রয়েছে, ইরানেও খেলল যুদ্ধ খেলা, ইয়েমেনে লেবাননেও চলছে, আবার সম্প্রতি সিরিয়াতেও হামলা শুরু করেছে তারা। এইভাবেই চলছে। যুদ্ধ করা সভ্যতা ধ্বংস করা এবং মানুষ মারা তাদের কাছে কম্পিউটার গেমের মতো খেলা। তাকে থামানো বোধ হয় দরকার। যদিও এই সকল কথা আমেরিকার জাস্ট ব্রেইন ওয়াশ মাত্র। তারা এগুলো বলে আবার ইসরায়েলকে বলে দেয়, তোরা হামলা করতে থাক, আমরা আছি, থাকব। হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিউসকে বলেন বিবি, নেতানিয়াহুর ডাকনাম, একেবারে উন্মাদের মতো আচরণ করছেন। তিনি সব কিছুর ওপর বোমা ফেলছেন। এটি ট্রাম্প যা করতে চাইছেন তা ব্যর্থ করে দিতে পারে। সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের আকাশে যখন ধোঁয়া ও ধ্বংসস্তূপের ঘূর্ণি উঠছে, তখন হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে একটি আলাপ জোরালো হয়ে উঠছিল, বেনিয়ামিন নেতানিয়াহু আর নিয়ন্ত্রণে নেই। হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিউসকে বলেন বিবি, অর্থাৎ নেতানিয়াহুর ডাকনাম। এই বিবি একেবারে উন্মাদের মতো আচরণ করছেন। তিনি সব কিছুর ওপর বোমা ফেলছেন। যুক্তরাষ্ট্রের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গাজার একটি গির্জায় ইসরায়েলের গোলাবর্ষণের ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ব্যাখ্যা চান। ওই কর্মকর্তা বলেন, প্রতিদিনই যেন নতুন কিছু ঘটে যাচ্ছে। তৃতীয় এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের ভেতরে নেতানিয়াহুকে নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। অনেকের মতে তিনি অতি দ্রুত যুদ্ধের পথ বেছে নিচ্ছেন এবং নিরবিচ্ছিন্নভাবে অস্থিরতা সৃষ্টি করছেন। এই কর্মকর্তা মন্তব্য করেন, নেতানিয়াহু অনেকটা এমন এক দুষ্ট বালকের মতো যে কিছুতেই কথা শুনতে চায় না। নেতানিয়াহুর মুখপাত্র জিভ আগমন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অ্যাক্সিউসের সঙ্গে আলাপে 6 জন মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি সপ্তাহে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সপ্তাহ শেষে হোয়াইট হাউসে নেতানিয়াহু ও তার আঞ্চলিক নীতির বিষয়ে উদ্বেগ আরও বেড়ে গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও পর্যন্ত প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করেননি। তিনি উপদেষ্টাদের মতো উদ্বিগ্ন কিনা তা এখনও পরিষ্কার নয়। গেল মঙ্গলবার ইসরায়েল সিরিয়ার সুয়েইদা শহরের দিকে এগোতে থাকা সিরীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরে বোমা ফেলে। ওই অঞ্চলে দ্রুজ মিলিশিয়া ও বেদুইনদের মধ্যে সংঘর্ষে শনিবার পর্যন্ত অন্তত 700 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ইসরায়েল দাবি করেছে ট্যাঙ্ক বহরটি দক্ষিণ সিরিয়ার এমন এক এলাকায় প্রবেশ করেছিল যা তারা সামরিক কার্যক্রম বহির্ভূত এলাকা হিসেবে দেখে। তাদের অভিযোগ, সিরীয় সেনাবাহিনী দ্রুজ সংখ্যালঘুদের ওপর হামলায় অংশ নিচ্ছে, যা সিরিয়া অস্বীকার করেছে। মার্কিন দূত টম ব্যারাক মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের কূটনৈতিক সমাধানের জন্য সাময়িক বিরতি নিতে বলেন। এক মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল প্রথমে এতে সম্মতি দিয়েছিল, কিন্তু বিরতির পর ইসরায়েল হামলা জোরদার করে। গেল বুধবার সিরিয়ার সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের আশপাশে বোমা ফেলা হয়। এক মার্কিন কর্মকর্তা বলেন, সিরিয়ায় এই বোমাবর্ষণ প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসকে চমকে দেয়। প্রেসিডেন্ট এমন কোনো দেশে বোমা পড়তে টেলিভিশনে দেখতে পছন্দ করেন না, যেখানে তিনি শান্তি ও পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। পররাষ্ট্র সচিব মার্কো রুবিও নেতানিয়াহুকে থামতে বলেন। নেতানিয়াহু এতে সম্মত হন, তবে শর্ত দেন সিরীয় সেনাবাহিনীকে সুয়েইদা থেকে সরে যেতে হবে। কিন্তু ততক্ষণে তুরস্ক, সৌদি আরব সহ কয়েকটি দেশ ট্রাম্প প্রশাসনের কাছে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ জানায়। পাশাপাশি একাধিক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগকারীদের মধ্যে ছিলেন টম ব্যারাক ও হোয়াইট হাউস দূত স্টিভ উইটকফ, যারা দুজনেই ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের চাপ এবং ঘরোয়া রাজনৈতিক স্বার্থ থেকেই নেতানিয়াহু সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, বিবির রাজনৈতিক হিসাবই তাকে চালিত করছে। দীর্ঘমেয়াদে এটি তার জন্য বড় ভুল প্রমাণ হতে পারে। আরেকজন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ইসরায়েল যেভাবে হোয়াইট হাউসে নিজের অবস্থান দুর্বল করেছে তাতে তাদেরই টনক নড়েনি। ইসরায়েলিদের উচিত এবার একটু আত্মসমালোচনা করা। এই টানাপোড়েন শুরু হয় নেতানিয়াহুর সাম্প্রতিক ওয়াশিংটন সফরের পর। তিনি সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে 2 বার সাক্ষাৎ করেন। ইরানের সঙ্গে যুদ্ধ পরবর্তী আবহে উভয়ের সম্পর্ক ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছিল। এমনকি গাজায় গির্জায় হামলা ও সিরিয়ায় বোমাবর্ষণের পাশাপাশি গত সপ্তাহে ইসরায়েলি বসতির বাসিন্দাদের হাতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাইফ মোসাল্লেত নিহত হওয়ার ঘটনাও নেতানিয়াহুর সরকারকে আরও চাপে ফেলে। মার্কিন রাজনীতিক মাইক হাকাবি, যিনি নেতানিয়াহুর দুর্নীতির মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়েছিলেন, এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেন এবং ব্যাখ্যা দাবি করেন। গেল শনিবার তিনি পশ্চিম তীরে একটি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা ইসরায়েলি বসতিবাসীদের হামলার শিকার হয়েছেন। ইসরায়েলের দীর্ঘদিনের সমর্থক হাকাবি এবার খোলাখুলিভাবে ইসরায়েলি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকান ইভাঞ্জেলিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন করে তোলা হয়েছে। সিরিয়ায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়ায় বিস্মিত হয় ইসরায়েল। এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নেতানিয়াহুকে সিরিয়ার কিছু অংশ দখলে নিতে উৎসাহ দিয়েছিলেন এবং আগে কখনো এর বিরোধিতা করেননি। তিনি জানান, ইসরায়েল শুধু তখনই হস্তক্ষেপ করেছে যখন নিশ্চিত হয়েছে সিরীয় সরকার দ্রুজদের ওপর হামলায় জড়িত। তিনি ঘরোয়া রাজনৈতিক স্বার্থের অভিযোগ অস্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্র চায় নতুন সিরীয় সরকার স্থিতিশীল থাকুক। তারা বুঝতে পারছে না আমরা কেন হামলা করছি। আমরা বোঝানোর চেষ্টা করেছি ইসরায়েলে বসবাসরত দ্রুজ জনগোষ্ঠীর প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। সিরিয়ায় চলমান অস্থিরতা ট্রাম্প প্রশাসনের জন্য অন্যতম বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গেল শনিবার পররাষ্ট্র সচিব রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, দামেস্ক সরকারকে শান্তি ফিরিয়ে আনতে এবং হত্যাযজ্ঞ বন্ধে উদ্যোগ নিতে হবে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেন, সিরীয় জনগণের ওপর নিয়ন্ত্রণ থাকবে কিনা সেই সিদ্ধান্ত ইসরায়েল নিতে পারে না। তিনি বলেন, ইসরায়েলের বর্তমান নীতি সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলবে। এ অবস্থায় দ্রুজ সম্প্রদায় ও ইসরায়েল দুপক্ষই ক্ষতির মুখে পড়বে। নেতানিয়াহু ট্রাম্পের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এমনটা এই প্রথম নয়। ইরানে হামলার বিষয়ে তার ঝুঁকিপূর্ণ বাজি সফল হয়েছিল। গাজায় দীর্ঘমেয়াদী অভিযানের ক্ষেত্রেও তিনি ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে এগিয়ে গেছেন। এবার সিরিয়াতেও নেতানিয়াহু মনে করছেন তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট না করেই হামলা চালাতে পারবেন এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বুঝতে পারছেন নেতানিয়াহুর জোটে থাকা কট্টরপন্থী ইহুদি জাতীয়তাবাদীরা নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব ফেলছেন। এই বিষয়টি এখন মেগা আন্দোলনের মধ্যেও দৃশ্যমান। অ্যাক্সিওসকে দেয়া বক্তব্যে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেন, নেতানিয়াহুর ভাগ্য এবং ট্রাম্পের সহানুভূতি চিরস্থায়ী নাও হতে পারে। বিশ্বব্যাপী মানবতাবাদীরা নেতানিয়াহুর প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা এমনকি মন থেকেই চাইছেন নেতানিয়াহুর শারীরিকভাবে হলেও কিছু একটা হোক, না হলে তাকে থামানো তো যাচ্ছে না। মনে হয় এই কারণেই সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। পুরোপুরি সেরে ওঠার জন্য আগামী 3 দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। গেল রোববার নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু, যার বয়স 75, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলের দীর্ঘদিনের নেতা পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহে ভুগছেন। এই শারীরিক সমস্যা থেকে সেরে উঠতে চিকিৎসকদের পরামর্শে তিনি স্যালাইন নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী 3 দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে 2023 সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়। এদিকে গাজায় নৃশংসতা চলছেই। গাজা সিটিতে কাশেম আবু খাতের, যার বয়স 36, তিনি জানান তিনি এক ব্যাগ ময়দা সংগ্রহের জন্য দৌড়ে ত্রাণ কেন্দ্রের দিকে যান, কিন্তু সেখানে গিয়ে দেখেন হাজারো ক্ষুধার্ত ও বেপরোয়া মানুষ চূড়ান্ত বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কিতে ব্যস্ত। ট্যাঙ্ক থেকে নির্বিচারে গোলা বর্ষণ করা হচ্ছিল। ইসরায়েলি সেনারা স্নাইপার রাইফেল দিয়ে আমাদেরকে গুলি করে মারছিল। মনে হচ্ছিল তারা জঙ্গলে প্রাণী শিকারে নেমেছে, যোগ করেন তিনি। আমার চোখের সামনে 15 থেকে 20 জন মানুষ নিহত হলেন, কেউ কাউকে বাঁচাতে পারেনি। নাগরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান নিহতের সংখ্যা বাড়তে পারে। যথারীতি ইসরায়েলি সামরিক বাহিনী নিহতের সংখ্যা মেনে নেয়নি এবং দাবি করেছে তারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। সেনাবাহিনী জানায় গাজা সিটির কাছে হাজারো ফিলিস্তিনি জমায়েত হয়, যা তাদের প্রতি তাৎক্ষণিক হুমকি। বস্তুত বেসামরিক, নিরস্ত্র ও ক্ষুধার্ত গাজাবাসীর পক্ষ থেকে আসা এই হুমকি দূর করতেই গুলি চালানোর দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘের খাদ্য কর্মসূচি জানায় তাদের 25টি খাদ্যবাহী ট্রাকের বহর গাজা সিটির কাছে এসে পৌঁছানোর পর অসংখ্য বেসামরিক ক্ষুধার্ত মানুষের মুখোমুখি হয়। এ সময় তাদের ওপর গুলি চালানো হয়। এর অল্প সময় আগে ইসরায়েলি তল্লাশি চৌকি পেরিয়ে গাজায় প্রবেশ করে ট্রাকগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচি ত্রাণ নিতে আসা বেসামরিক মানুষের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের ভাষায় এ ধরনের কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান উত্তরের পাশাপাশি দক্ষিণেও ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনিরা নিহত হয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদও নেই।